আজকে শুরু করব আমরা অনুরণন বা রেজোনেন্সও বলে অনেকে। বাংলায় হলো কি অনুরণন। এই যে এখান থেকে হাজাই নাকসারের বইয়ের এই যে দেখো, এই যে দেখো পাঠ 10 দশমিক পাঠ 2.10.5 এটারই নিচে এগুলা তো পড়াইছি, এগুলা তো পড়াইছি। এই যে মেটা নির্দেশক, তারপর অর্থপ্যারা নির্দেশক, এগুলা তো পড়ানো হয়েছে। অর্থপ্যারা, তারপর মেটা, এই যে এ পর্যন্ত দাগ দেওয়া, এ পর্যন্তই তো পরীক্ষাতেও নিছিলাম। হ্যাঁ, আজকে এখান থেকে শুরু হবে। আজকে শুরু হবে এখান থেকে। এখানে দুইটা টপিকই শুধু দেখাবো, অর্থপ্যারারটা আর তোমার মেটারটা। আর বাকি যে বিক্রিয়া আছে ওগুলা পড়া নিবা। এগুলা পড়ানো হয়েছে ম্যাক্সিমামই, যেমন ফ্রিডেল ক্রাফট, এগুলা পড়ানো হয়েছে। এখন দেখলেই বুঝবা, জাস্ট দেখলেই বুঝবা এখন। বুঝছো? এটা দিয়ে শুরু করি। টলোইনে বেঞ্জিন বলয়ে অনুরণন, টলোইনের অনুরণন দিয়ে শুরু করি আমরা। টলোইন দিয়া, টলোইন কি চিনো? টলোইন হইলো তোমার দেখতে এমন। এটা, হ্যাঁ, এটা তো বেঞ্জিন। বেঞ্জিনের মাথায় CH3 থাকবে, মিথাইল মূলক থাকবে। মানে এটা কি একটা মিথাইল মূলক, মিথাইল মূলক থাকবে। এটার নামই কি? টলোইন। এটা কি একটা বেঞ্জিনের জাতক? হ্যাঁ, তো অনুরণনটা আমরা দেখি। দেখো, টলোইনটারে আমরা এইভাবে আঁকি। আঁকা যাবে এভাবে। দেখো ভালোভাবে, CH3 বলছে, এটাও কিন্তু CH3, গাঠনিক সংকেত আকারে জাস্ট লিখছে। এবার দেখো, এই যে উপরে যে CH3 মূলকটা নিছি আমরা, এটা কি? এটা আর না? এই জিনিসটা কিন্তু আর। আর আমরা কি জানি, আর কি করে? ইলেকট্রন। আর কি করে? ইলেকট্রন দিতে চায়। আর ইলেকট্রন দিতে চায়। তো এবার দেখো, এই পুরাটাই তো তাহলে কি? আর এই যে লাল কালির এই পুরাটাই কি? আর ওই কি করবো? ইলেকট্রন নিচে পাঠাইতে চাইবো, ওই ইলেকট্রন দিতে চাইবো, ইলেকট্রন ওই দিতে চাইবো। তো ওই জিনিসটাই ঘটবে। ওর কাছে কিন্তু ইলেকট্রন ওরকম নাই। এমন না যে ওর কাছে অনেক ইলেকট্রন ওই দিতে, ওর কাছে অতিরিক্ত ইলেকট্রন দেখে ওই দিব, এমন না। ওর স্বভাবটাই কি, আর এর স্বভাবটাই কি? ওই ইলেকট্রন দেয়, ওই ইলেকট্রন দেয়। তো এখানেও ওই কি করবো? ইলেকট্রন দিব। কই দিব? দেখো, নিচে পাঠাইব। নিচে কে আছে? বেঞ্জিন আছে। তো বেঞ্জিন রে যখন ওই ইলেকট্রন দিব, বেঞ্জিনের নিচেরও কি আছে? ইলেকট্রন আছে, এই যে মাঝে। তো এটা ঘুরতে 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 আবার এটা উপরে ফেরত দিয়ে এসে পড়বে। এই জিনিসটাই হইলো কি রেজোনেন্স। মানে তোমার ইলেকট্রনের চলাচল, ইলেকট্রন চলতে থাকবো পুরা যৌগটা দিয়েই, পুরা যৌগটা দিয়ে ইলেকট্রনটা চলতে থাকবে। হাইড্রোজেন দিয়ে তো আর যাবো না, মানে পুরা যৌগ দিয়েই যাইতে থাকবো। বেঞ্জিন দিয়াও হয়, বেঞ্জিন ছাড়াও হয়, তোমার এইগুলা দিয়েও হয়, কার্বক্সিলিক আয়ন যেটা ওইটা দিয়েও হয়। যেমন এটা ধরো, এটা একবার দেখো ডাবল বন্ড এখন কই আছে?
বা ডাবল ডাবল বন্ড কিন্তু ডান সাইডে আছে, আবার ডাবল বন্ড তোমার বাম সাইডেও আইসা করতে পারে। তো মানে এটা কি এটাই কি রেজোনেন্স, মানে তোমার বন্ড ইলেকট্রন তো মেগা আকারে থাকে। ইলেকট্রন মানে কি চলাচল করতে পারে, বাকি জিনিস কিন্তু চলাচল করে না। কার্বন, এই যে অক্সিজেন অক্সিজেন এগুলা তাদের জায়গাতেই থাকে, এই অক্সিজেন এই কার্বন এই অক্সিজেন ওরা নিজেদের জায়গাতেই থাকে, ইলেকট্রন চলাচল করতে পারে। বুঝছো কথা? তো ওই জিনিসটাই হইলো বেঞ্জিনের বেলা, টলোইনের বেলা আমরা দেখতেছি। তো এখানে দেখো, প্রথম থেকে আমরা শুরু করি। এখানে ধরো এই যে একটা বন্ড যে আছে, এই যে ডাইন সাইডের বন্ডটা, ধরো ওই ভাঙ্গা যাইব, ওই ভাঙ্গে গেল, ওই এখান দিয়ে ভাঙ্গে গেল। তো বন্ড ভাঙ্গা মানে কি, একটা বন্ড মানে কি, একটা বন্ড মানে কি, একটা বন্ড মানে দুইটা ইলেকট্রন, একটা বন্ড মানে দুইটা ইলেকট্রন, একটা বন্ড মানে হলো কি দুইটা ইলেকট্রন। তাহলে এখানকার এই যে এখানকার বন্ডটা যেহেতু ভাঙ্গে গেছে, তাহলে ওই কি দুইটা ইলেকট্রন পাইছে, এই বন্ডটা ভাঙ্গা এখানে তৈরি হইব, এখানের বন্ডটা ভাঙ্গা নিচে তৈরি হইব। আর যে দুইটা ইলেকট্রনটা হইছে, ওই দুইটা ইলেকট্রনটা ওই দুইটা ইলেকট্রনটাই মূলত এখানে তৈরি হইব, আরেকটা বন্ড করব। এই যে এই বন্ডটাই তো আমরা বলতাছি ভাঙ্গ, ভাঙ্গা এখানে তৈরি হইব। হুম হুম হুম। দেখো, এই বন্ডটা ভাঙ্গা এখানে তৈরি হইব, এখানে তৈরি হইব। তাহলে এটা কি মুইসা দিব আমরা, আর হাইড্রোজেনের উপরে কি থাকবো, প্লাস চার্জ। তো দুইটা বন্ড যদি চইলা যায়, দুইটা ইলেকট্রন যদি চইলা যায়, তাহলে এখানে কি তৈরি হইব, আরেকটা বন্ড তৈরি হইব। এটা হইলো আঙ্গুর দ্বিতীয় স্টেপ, এটা আঙ্গুর দ্বিতীয় স্টেপ। তো এটা আমরা পাশাপাশি লেখা দেখাম, একটার উপরেই দেখাবো না। তুমিও পরীক্ষার হলে এরকম পাশাপাশি লিখেই দেখাবা কোন কেসে কোনটা হচ্ছে। এটা তো প্রথম ঘটনা, এখন দ্বিতীয়তে কি হইব, এটা হলো তোমার প্রথম ঘটনা আই, তারপর হইলো দ্বিতীয়টা হইলো ডাবল আই। দেখো এখানে বন্ডটা কি হয়েছে, ভাঙ্গে গেছে। এই যে ডান সাইডের বন্ডটা, এই যে এখানে থাকার কথা ছিল, কিন্তু ওইটা কি হয়েছে, ভাঙ্গে গেছে। ভাঙ্গে গিয়ে কই আইসে পড়ছে, এটা নিচে আইসে পড়ছে। এই যে নিচে বন্ডটা তৈরি করছে এটা। তো ডান পাশের বন্ডটা নিচে আইসা পড়ছে, নিচে আইসা এটা তৈরি করছে, ডাবল বন্ড তৈরি করছে। এখন দেখো ঘটনা, আমরা এই গোল্লাগুলা মুইছা দিই, গোল্লাগুলা মুইছা দিই। হ্যাঁ, গোল্লা দিলে বুঝান যাব না। দেখো, হ্যাঁ হ্যাঁ, দেখো এই যে মাঝে যে কার্বনটা, এই যে কার্বনটা, এখানে একটা কার্বন থাকার কথা না, ওর কিন্তু দেখো চার হাত ফিল আপ হয়ে গেছে। এখানে যদি একটা কার্বন তুমি দাও, চার হাত ফিল আপ হয়ে গেছে। কিন্তু তুমি এই যে বাম পাশে দেখো, বাম পাশে তো ডাবল বন্ড আর একটা আছে না, এই ডাবল বন্ড যদি দাও, তাহলে কার্বনের কয় হাত হইলো, পাঁচ হাত হয়ে গেল। পাঁচ হাত কি আর সম্ভব? তার মানে কি, এই যে সবুজ কালির যে ডাবল বন্ডটা আছে, এই যে এটা, এটা কিন্তু ভেঙে যাবে। মানে সবুজ কালির এই যে ডাবল বন্ডটা, এটা কি ভেঙে যাবে, সবুজ কালির এই ডাবল বন্ডটা আর থাকতে পারবো না। কারণ কার্বনের কি চার হাত ফিল আপ হয়ে গেছে, তাহলে এই ডাবল বন্ডটা আর সবুজ কালির ডাবল বন্ডটা আর থাকতে পারবো না, এটা ভেঙে যাবে। হ্যাঁ, তো এইটা ভেঙে গেলে কি হইব,
এটা ভেঙে গেলে এটা হয়ে যাবে ইলেকট্রন। কয়টা ইলেকট্রন? দুইটা ইলেকট্রন। দুইটা ইলেকট্রন। আর তোমার এটা দুইটা ইলেকট্রন মানে কি নেগেটিভ চার্জ, তাহলে উপরে মাইনাস চিহ্ন দিয়া দাও। মূলত কি হয়েছে, এই ডাবল বন্ডটাই এইখানে আসছে, কর্নারে আসছে। এখানকার ডাবল বন্ডটাই কি কর্নারে আসছে। হ্যাঁ, কর্নারে আসছে। আমরা মানে এই ইলেকট্রনটা কর্নারে লিখি, ডাবল ইলেকট্রন যেটা আছে এই দুইটা ইলেকট্রন আমরা কই লিখি? কর্নারে লিখি। এটা কি এরকম কর্নারে লিখতে, এই যে তুমিও এইভাবেই পরীক্ষার খাতায় লিখবা। ফার্স্ট স্টেপে কি কি হইলো, এই যে দেখো একবারে ফার্স্ট স্টেপে এখানকার বন নিচে আইসা পড়লো, ওইটা তীর দিয়ে দেখাইলাম। আর এই বনটা কি হইছে, কর্নারে আইসা পড়ছে, সেটাও আমরা তীর দিয়ে দেখাইছি, কিন্তু ইলেকট্রন দেই নাই এখনো, কারণ এখনো যায় নাই। কিন্তু আমরা তীর দিয়ে রাখছি, এটা মিন করতেছি যে যাইবো সামনের স্টেপে। এই যে দেখছো সামনের স্টেপে গেছে ওই। এবার এবার আমরা কি স্টেপ 3 দেখি। হুম, এখানে আরেকটা ডাবল বন্ড থাকবো তো। হ্যাঁ, বাকি দুইটা সমস্যা নাই। এই যে সাদা গুলা সমস্যা নেই, সাদা গুলো সমস্যা, ওগুলা আমরা লিখুন, সমস্যা নেই। এরপরে পরে দেখো 3 নাম্বার স্টেপে উপরে যা আছে ওগুলা তাই, উপরের গুলা আর চেঞ্জ করা লাগবে না, উপরে যা আছে তাই, উপরে যা আছে তাই। এইবার দেখো কাহিনী, এই যে সেকেন্ড স্টেপেই দেখো এই যে ইলেকট্রনটা, হ্যাঁ কর্নারে সবুজ ইলেকট্রনটা, ওই এখানে আইসা পড়বো। ওই কর্নারে তো আর থাকবো না, কর্নারে তো ওই আজীবন থাকবো না। কারণ আমরা বলছি কি ইলেকট্রন কি মেঘের মতো ঘূর্ণনশীল, মানে ঘুরতে পারে। তো ওই এখানে কর্নারে বসে থাকবো না তো, ওই বন্ড তৈরি করার চেষ্টা করব। আর বন্ড তৈরি করব মানে ইমিডিয়েট যেটা, ইমিডিয়েট ইমিডিয়েট জায়গাটাতেই ওই বন্ড তৈরি করবে। এখানেই কি ওই আরেকটা বন্ড তৈরি করবে। এখানে যদি আরেকটা বন্ড তৈরি করে তাহলে এই যে এটা হইব কি তার ডাবল বন্ড। তাহলে ওই এখানে একটা ডাবল বন্ড তৈরি করবে, কোথায় বাম পাশে একটা ডাবল বন্ড তৈরি করবে। মানে ওই একটা বন্ড তৈরি করবো, দুইটা ইলেকট্রন একটা বন্ড তৈরি করবো, এই যে এটা। তো এখানেও যদি এরকম স্ট্রাকচার আইসা পড়ে তাহলে দেখো এখানেও কিন্তু ঝামেলা হয়ে গেল। কই ঝামেলা হইলো, এই যে এখানে, এখানে কিন্তু কার্বনের 5-7 ফিল আপ হয়ে যায় যদি ডাবল বন্ড হয়ে যায়। তো পাশাপাশি ডাবল বন্ড কিন্তু থাকতে পারবো না, কার্বনের এখানকার কার্বনে দেখবা 5-7 ফিল আপ হয়ে গেছে। তো যখনই এই ইলেকট্রন গুলা এখানে আসছে, তখনই ইমিডিয়েট যে বন্ডটা আছে, এই যে এই বন্ডটা, এই যে নীলকালি দিয়ে যে মার্কটা করলাম, এই বন্ডটা আর থাকতে পারবো না, এই বন্ডটা আবার ভাঙ্গা যাবে। এই বন্ডটা ভাঙ্গা কি, এই বন্ডটা ভাঙ্গা ইলেকট্রন আকারে কণারে এসে পড়বে। এই বন্ডটা কি ইলেকট্রন আকারে কণারে এসে পড়বে। ইলেকট্রন দিয়া দাও, মাইনাস চিহ্ন দিয়া দাও। কোন বন্ডটা, এটা এটা কোন বন্ডটা, এই যে সাদা বন্ডটা,
এই যে এখানকার এই বন্ডটা, হ্যাঁ হ্যাঁ, এই যে নীল কালি দিয়ে যে মার্ক করা বন্ডটা, এটাই কি ওইখানে আইসা পড়বো। তো এটার আমরা রাখুম না, এটা এখানে, এটা মুইসা দিব, কারণ এমন স্ট্রাকচার তো সম্ভবই না, বুঝছো। আর আমরা তীর দিয়া রাখুম এখানে, তীর দিয়া রাখুম আমরা মূলত এখানে, দ্বিতীয় স্ট্রাকচারেই তীর দিয়া রাখুম এভাবে, যে তৃতীয়, এটা তো দ্বিতীয় স্টেপ, এটা কি দ্বিতীয় স্টেপ, দ্বিতীয় স্টেপেই আমরা তীর দিয়া রাখুম, যেন এটা মিন করে যে তৃতীয় স্টেপে, 3 নাম্বার স্টেপে ইলেকট্রনটা, এই যে ডাবল বন্ডটা ভাঙ্গা এই কর্নারে ইলেকট্রন আসবে। মানে কি, এই যে ডাবল বন্ডটা ভাঙ্গা এই কর্নারে আসবে ইলেকট্রন, এটাই এই তীর দিয়ে মিন করতেছে। তো তুমিও এটা যখন লিখবা, ওইটা পরীক্ষার খাতায় যখন লিখবা, এইভাবে তীর দিয়া রাখবা। তারপরে তৃতীয় স্টেপে তো চলেই গেছে ইলেকট্রন, তৃতীয় স্টেপে দেখো ইলেকট্রন চলেই গেছে, দেখছো তৃতীয় স্টেপে কিন্তু ইলেকট্রন কর্নারে চলেই গেছে। তারপর সেম কাহিনী আবার হইল, এটা হলো তৃতীয় স্টেপের কাহিনী গেল। এখন দেখো এই যে এই দুইটা ইলেকট্রন তো আর বৈশা থাকবো না এই কর্নারে আজীবন, নীল কালি দিয়ে যে গোল্লা করলাম, এই যে এই দুইটা ইলেকট্রন তো আজীবন এখানে বৈশা থাকবো না, ওরা ইমিডিয়েট জায়গাটাতেই কি বৈশা পড়বো, মানে তার পরবর্তী জায়গাটাতেই বৈশা পইরা একটা ডাবল বন্ড তৈরি করার চেষ্টা করবো, মানে এখানে একটা ডাবল বন্ড বানাইবো ওরা। এই যে নীল কালিরটা এখানে যদি ওই ডাবল বন্ড করে, ধরো করলো, তাহলে এই যে হলুদ কালির জায়গাটাতে কার্বনে কি দিব, এখানে কার্বনে 5 হাত হয়ে যাবে, 5 হাত। কার্বনে তো 5 হাত আর সম্ভব না, ওর ম্যাক্সিমাম হাত হলো 4টা, তাহলে এই হলুদ জায়গাতে ওর 5 হাত বৈশা পড়বে। তখন আর তোমার এই যে, তখন আর তোমার এই যে এই বনটা কি আর তখন থাকতে পারবো না। কোন বনটা, এই যে নীল কালি দিয়ে এখন যেটা মার্ক করতেছি, এটা, এই বনটা আর থাকতে পারবো না। তো এই যে বেগুনি কালারের বনটা আর থাকতে পারবো না, এটা কি ভাঙ্গা যাবে। তো এটা যে ভাঙ্গা যাইব, ওইটাই আমরা কি আঙ্গুল লেখা দেখাইতে হইব, মূলত তীর দিয়ে বুঝাইতে হইব। হুম। এবার দেখো এই বন্ডটা, এই ইলেকট্রনটা এখানে বন্ড করো, তীর দিয়ে মিন করতেছি কি, 4 নাম্বার স্টেপে, চতুর্থ স্টেপে ওই ডাবল ইলেকট্রন যারা আছে, ওরা তোমার এখানে বন্ড করবে। হ্যাঁ, এখানে বন্ড করব। আর এই সাদা বন্ড, ডাবল বন্ড যেটা আছে, এটা কি ভাঙ্গা যাবে, এটা ভাঙ্গা যাবে। তো সাদাটা কি হইব, সাদাটা যেটা হইব, সাদাটা এই কর্নারে এসে পড়বে, কিভাবে, ইলেকট্রন আকার, ইলেকট্রন আকার এসে পড়বো, তো আমরা ওইটা ইলেকট্রন দিয়া দিই কর্নার। তারপরে দেখো এটা আসলে কি 4 নাম্বার, 4 নাম্বার স্টেপ। এবার দেখো এই যে ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, ওরা যে কর্নারে বৈশা রইছে, বুঝছো, ওরা যে কর্নারে বৈশা রইছে, দেখো একটা জিনিস মিস করছি আমরা, ডাবল বনটা দিতে ভুলে গেছি, উপরে ডাবল বন থাকার কথা না। হ্যাঁ, দ্বিতীয় স্টেপ থেকেই তো ডাবল বন থাকার কথা। হ্যাঁ, এবার দেখো
এই যে ইলেকট্রন দুইটা, এই যে হাইলাইট করলাম, এই যে হাইলাইট করলাম, এই ইলেকট্রন দুইটা তো আর এখানে বসে থাকবো না। ওই কি করবো এখন আবার, এই যে এখানে আসার চেষ্টা করব, এখানে কি একটা বন্ড তৈরি করার চেষ্টা করব, ডাবল বন্ড তৈরি করার চেষ্টা করব। তাহলে তোমার 5 নাম্বার কেসে হইব কি, ওই এখানে একটা ডাবল বন্ড তৈরি করব। 5 নাম্বার কেসে ওই কি একটা ইলেকট্রন গুলা ডাবল বন্ড এখানে একটা তৈরি করলো, আর আগের গুলা আগের জায়গাতে। ইলেকট্রন এখানে একটা ডাবল বন্ড তৈরি করলো, তো এটা আমরা হলুদ কালি দিই। আর তাহলে দেখো উপরে যারা আসলো সি এইচ এইচ এইচ, এখন দেখো তোমার এই যে নীল জায়গাতে যে কার্বনটা থাকার কথা, এখানে তো একটা বন্ড আছে, ডাবল বন্ড আছে, একটা কি দুইটা বন্ড আছে। তো নীল জায়গাতে যে, এই যে নীল জায়গাতে যে কার্বনটা থাকার কথা, এখানে যদি একটা কার্বন তুমি মনে মনে চিন্তা করো, ধরো এই যে নীল কালার কার্বন, দেখো তো ওর হাত কয়টা, ওর কিন্তু 5টা, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তো 5টা হাত কি আর কার্বনের সম্ভব? 5টা হাত তো কার্বনের সম্ভব না। তাহলে ওর একটা হাত ভাঙতে হইব, কোনটা ভাঙবই, এই যে, এই যে এখানে, এখানকারটা, এখানকার এই যে লাল কালি দিয়ে যেটা মার্ক করলাম, এখানকার ডাবল বনটা ওই ভাঙ্গা দিব। তো এটা ভাঙ্গা উপরে শিফট করবে, বুঝছো কথা? উপরে যদি শিফট করে তাহলে এখানে কি হইব, একটা বন্ড আইসা পড়বো আবার। আর যখন বন্ড আইসা পড়বো তখন কি হয়ে যাব, এই প্লাস চিহ্ন চলে যাব, কারণ আবার বন্ড তৈরি হয়ে গেল। আর তখন কি হইব, তোমার এই ডাবল বন্ডটা কি আর থাকতে পারবো না, এটা মিশা যাবে। বুঝছো তাহলে কাহিনী 5 নাম্বার স্টেপেরটা? 5 নাম্বার স্টেপটা কিন্তু 1 নাম্বারের উল্টা, চিন্তা করে দেখো, একের উল্টা। 5 নাম্বার স্টেপটা কি, একের উল্টা। এটা সুন্দর করে আমরা আঁকি। আঙ্গুই কার্বন টার্বন দেখান লাগবো না, আর বেঞ্জিনের কার্বন দেখান লাগবে। আঙ্গু এটা এই তীর গুলা দিয়া বুঝাইতে পারলেই হইলো। এবার দেখো কাহিনী, এবার দেখো এই বনটাই কি উপরে যাওয়ার কথা, এখানে তীর দিতে। 4 নাম্বার স্টেপে এখানে কিভাবে তীর দিতে হবে, আর 5 নাম্বারে তো চলে গেছে। এবার দেখো কাহিনী, এর রেজোনেন্স কেন বললে, অনুরণন কেন বললে, এবার দেখো আমরা অনুরণনের বেসিক তো কি দেখাইলাম, যে ইলেকট্রন, এই যে এটা, এই বেগুনি কালার বক্স করাটা, ইলেকট্রন চলতে পারে, আর তখন কি করে, ডাবল বন্ড জায়গা চেঞ্জ করে। ডাবল বন্ড কি করে, জায়গা চেঞ্জ করে। তো এটিতে কিন্তু মাইনাস হইব অক্সিজেন উপরে, এটার উপরে একটা মাইনাস হইব, এটার উপরে একটা মাইনাস। ওই যে একটা হাত খালি না অক্সিজেনের। তো দেখো এখানে মূল কথাটাও ওইটাই, যে এই যে এখানে ডান পাশে ডাবল বন্ড ছিল, তারপরে কি বাম পাশে ডাবল বন্ড আসছে, মানে ডাবল বন্ড জায়গা চেঞ্জ করছে। আর এটা কি বারে বারে এইভাবেই হইতে থাকো, বারে বারে এইভাবে হইতে থাকো। এটাই কি অনুরণন বলছি আমরা। এখানে দেখো এবার ভালোভাবে, এই যে টলোনেটটা, টলোনেটটা, টলোনেটটা দেখো এবার, দেখো তো 1 নাম্বার স্ট্রাকচারে, 1 নাম্বার স্ট্রাকচারে ডাবল বন্ড গুলা যে যে ঘরে আসেল, 5 নাম্বার স্ট্রাকচারে কি উই উই ঘরে আছে ডাবল বন্ড? ডাবল বন্ড কিন্তু শিফট হয়ে গেছে গা, চেঞ্জ হয়ে গেছে গা।
দেখছো? ভালোভাবে দেখো, আমি তোমার দেখাই, না বুঝলে আমি দেখাই। দেখো প্রথমে ডাবল বন্ড কই আসছিল, এই যে এখানে লাল কালি দিয়ে যে গুল্লা করতেছে, দেখছো? আর 5 নাম্বার ঘরে দেখো এই জায়গাতে ডাবল বন্ড আছে, এই জায়গাতে সিঙ্গেল বন্ড, মানে ডাবল বন্ড তার পরেরটাতে চলে গেছে, দেখো পরেরটাতে, হ্যাঁ পরেরটাতে চলে গেছে। তো 1 নাম্বারের বন্ড গুলা, ডাবল বন্ড গুলা যে অবস্থানে, 1 নাম্বারের গুলা যে অবস্থানে, আর 5 নাম্বারের গুলা তার পরের অবস্থানে চলে গেছে। মনে হইতাছে যে কি ডাবল বন্ড গুলা এভাবে ঘুরে গেছে, ডাবল বন্ড গুলা কিভাবে ঘুরে গেছে, মানে কি এভাবে ঘুরে গেছে, এক ঘর আগে চলে গেছে। ডাবল বন্ড গুলা কি এক ঘর আগে চলে গেছে, সবগুলা ডাবল বন্ডে কি এক ঘর আগে চলে গেছে। তো এই কারণে আমরা কি করি, এই কারণে আমরা বেঞ্জিনে ডাবল বন্ড না দিয়ে এভাবে গোল্লা দিয়ে দিই। এই কারণে কি আমরা বেঞ্জিনে এভাবে গোল্লা দিয়া দিই, মানে কি মিন করতেছে, ডাবল বন্ড ঘূর্ণনশীল, ঘুরতাছে। ডাবল বন্ড কি, ডাবল বন্ড, ডাবল বন্ড ঘুরতাছে। উচ্চ কাহিনী তাহলে ডাবল বন্ড কেন ঘুরে, বেঞ্জিনে ডাবল বন্ড কেন ঘুরে এবার বুঝছো, আমরা গোল্লা কেন দেই এবার বুঝছো। আর যেখানেই দাও এক ঘর পর পর ডাবল বন্ড দিতে হয়। দুইটা কেসই কি দেওয়া যায়, কেউ যদি এভাবে আঁকে সমস্যা আছে কোনো, সমস্যা নাই। মানে এই যে 1 নাম্বার যেভাবে আঁকছে, কেউ যদি এভাবে আঁকে সমস্যা নেই, কেউ যদি 5 নাম্বারের মতো করে আঁকে সেটাও কি সমস্যা নাই, কারণ দুইটাই সঠিক। কিন্তু একই সাথে দুইটা ডাবল বন্ড তো থাকে না, গ্যাপ দিয়ে দিয়ে থাকে। আর এগুলা কিন্তু এমন তীর দিতে ডাবল, মানে ডানে বামে দুই দিকেই চাইতে পারে এমন। মানে এটা দিয়ে মিন করতেছি কি, এটা এভাবেও যাইতে পারে, আবার কি এভাবেও যাইতে পারে। বুঝছো কাহিনী? আসলে চিন্তা করে দেখো উভয় তো যাওয়ার, আমরা তো দেখাইছি বাও, আমরা তো সোজা দেখাইছি, আমরা দেখাইছি এভাবে সোজা, এখন উল্টাও তো সম্ভব, উল্টাও তো সম্ভব। তো এটাই আসলে কি আঙ্গো রেজোনেন্স বা অনুরণন। এবার হইলো অর্থ মেটা এবং প্যারা। এটা যেটা নিছিলাম আমরা টলুইন, এটা কি টলুইন যে আর মূলক যে নিছি মিথাইল মূলক, ওই কিন্তু অর্থ প্যারা নির্দেশক, ওই কিন্তু কি অর্থ প্যারা নির্দেশক। এটা আমরা মুখস্থ করছি আগে। হুম, ওরা হইলো অর্থ প্যারা নির্দেশক। আর অর্থ প্যারা জায়গাগুলা কোনগুলা, অর্থ প্যারা জায়গাগুলো আমরা দেখাই। অর্থ প্যারা জায়গাগুলো এই যে এগুলা, এটা এটা, এই দুইটা কি অর্থ, আর এটা কি প্যারা জায়গা, পি। তো অর্থ প্যারা জায়গাগুলা দেখা নাও, সবুজ কালি দিয়ে দিলাম, এটা মাথায় রাখো। তারপর দেখো অর্থ প্যারা জায়গাগুলাতে এই যে এই 5টা চিত্র যে আমরা আঁকছি, ভালোভাবে দেখো ইলেকট্রন, ইলেকট্রন ঘনত্ব, মানে ইলেকট্রন কই কই আছে দেখো ভালো, ওরা কিন্তু অর্থ প্যারা জায়গাতেই আছে, ওরা অর্থ প্যারা জায়গাতেই আছে। এই যে দেখো একবারে প্রথম স্টেপে তো কিছু নাই ইলেকট্রন, দ্বিতীয় স্টেপে দেখো, দ্বিতীয় স্টেপে দেখো ইলেকট্রন কিন্তু তোমার আসছে কোথায়, এই যে এখানে লাল কালি দিয়ে দেখাই, এই যে এই জায়গাটাতে, এটা কিন্তু অর্থ জায়গা, অর্থ জায়গা এটা।
তারপরে তৃতীয় স্টেপে ইলেকট্রন আসছে কই, প্যারা জায়গাতে, এটা কিন্তু প্যারা জায়গা। পরে আবার চতুর্থ স্টেপ ইলেকট্রন কোথায় আসছে দেখো, এটাও কিন্তু অর্থ জায়গায়। আর পঞ্চম স্টেপে তো আর ইলেকট্রন নাই। তাহলে ভালোভাবে দেখো, এই যে অর্থ, প্যারা, অর্থ, অর্থ, প্যারা, অর্থ। তার মানে অর্থ, প্যারা, অর্থ, এই তিন জায়গাতে ইলেকট্রনের পরিমাণ বাড়ছে। তার মানে অর্থ, প্যারা, আমি লিখি অর্থ, তারপর কি প্যারা, তারপর আবার কি অর্থতে ইলেকট্রন ঘনত্ব বাড়ছে, ইলেকট্রন ঘনত্ব বাড়ছে। তো অর্থ, প্যারা, অর্থ, এই তিন জায়গাতে ইলেকট্রন ঘনত্ব বাড়ছে। এখন যদি তুমি ইলেকট্রোফাইল দিয়ে অ্যাটাক করো, ইলেকট্রোফাইল যদি পাঠাও, ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল দিয়ে যদি অ্যাটাক করো, ইলেকট্রোফাইল মানে কি, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষণ করে যাবে। তো ইলেকট্রোফাইল দিয়ে যদি তুমি আকর্ষণ মানে অ্যাটাক করো, তাহলে ওরা গিয়া বসবো কই, এই যে অর্থ জায়গাতে, নাইলে প্যারা জায়গাতে, নাইলে আবার কি এই অর্থ জায়গাতে। মানে অর্থ, প্যারা জায়গাতে গিয়া ইলেকট্রন অ্যাটাক করবে। মানে যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি সেখানে ওই কি অ্যাটাক করবে। এই কারণেই বলে কি অর্থ প্যারাতে তোমার নতুন গ্রুপ আইসা বসবো। নতুন গ্রুপ, নতুন গ্রুপ বলতেই বোঝায় কি ইলেকট্রোফাইল যারা অ্যাটাক করবো এখানে। বুঝছো কাহিনী? এই জিনিসই আমরা ওই ক্লাসে দেখাইছিলাম, আগের ক্লাসে, তখন তুমি বুঝো নাই হয়তো। তো ইমিডিয়েট বিক্রিয়াটাই দেখো, এর পরের ইমিডিয়েট বিক্রিয়াটাই দেখো। ইমিডিয়েট বিক্রিয়াটাতেই কি নাইট্রোজেনের বিক্রিয়া, দেখো এটা কি নাইট্রোজেনের বিক্রিয়া, যে নাইট্রিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া করে। তাই, তাহলে দেখো নাইট্রিক অ্যাসিড, এই যে নাইট্রো, নাইট্রো কই গিয়া বসছে, অর্থ জায়গাতে বসছে, আর কি প্যারা জায়গাতে বসছে। দুইটাই একসাথেই পসিবল। এমন দিলে দুইটাই বিক্রিয়া হইব, এখানে তো প্লাস চিহ্ন থাকার কথা না। এটা তাপমাত্রা নির্ভরশীল, এটা এটা 30 ডিগ্রি লাগছে না এখানে, 30 ডিগ্রিতে তো তোমার হইব, 30 ডিগ্রিতে প্যারা হওয়ার কথা, শুধু প্যারা। আর 60 ডিগ্রিতে অর্থ হইব। হ্যাঁ হ্যাঁ, দেখো উপরে লেখা আছে, দেখো এই যে 60 ডিগ্রিতে অর্থ হয়, আর 30 ডিগ্রিতে প্যারা হয়। হ্যাঁ, মেনলি এটাই হইব, উপরে লেখা আছে দেখো ভালোভাবে বাংলা কথা। 60-এ বলছে অর্থ, আর 30-এ বলছে প্যারা। হ্যাঁ, কি লেখছে, হ্যাঁ মিশ্রণ, মিশ্রণ, হ্যাঁ ওইটাই, আমি যেটা প্রথমে বলছি ওইটাই, মিশ্রণ হইব, মিশ্রণ হইব। আমি ওইটা মনে করছি যথাক্রমে লেখছে। হ্যাঁ, তাহলে প্লাস চিহ্ন হইব। আমি মনে করছি যথাক্রমে লেখছে, যথাক্রমে 60 এবং 30-এ অর্থ আর নাইট প্যারা, আমি ওইটা মনে করছি। মেনলি প্লাস চিহ্ন হইব, 30 ডিগ্রিতে এই দুইটাই তৈরি হয়।
অর্থ প্যারা জায়গাতে কি নাইট, এই যে নাইট্রোমূলক এইসব বসে। কেন কেন বসে? কারণ নাইট্রোমূলক কি ইলেকট্রোফাইল, আর ইলেকট্রোফাইল বসবো কোথায়? ওই অর্থ প্যারা জায়গাতে। অর্থ প্যারা জায়গাতে কেন বসবো? অর্থ প্যারা জায়গাতে কেন বসবো? এই যে আমরা এই যে এটা ব্যাখ্যা করলাম না, এখানেই কিন্তু ব্যাখ্যা আছে যে ইলেকট্রন ঘনত্ব বেশি, অর্থ প্যারা জায়গাতে ইলেকট্রন ঘনত্ব বেশি। আর ইলেকট্রন ঘনত্ব বেশি কেন? ইলেকট্রন ঘনত্ব বেশি কারণ এখানে তোমার অনুরণনের কারণে ইলেকট্রন ঘনত্ব এখানে ঘুরতেছে, ইলেকট্রন গুলাও কিন্তু ঘুরতেছে, ঘুরে আবার ফেরত চলে গেছে, যেখান থেকে আসছে সেখানেই ফেরত চলে গেছে। বুঝছো না কাহিনী? এরপরে সব বিক্রিয়া এগুলাই, অর্থ প্যারা রিলেটেড বিক্রিয়া এটি চলে। দেখছো? ফিডেল কাপ তো আমরা দেখাইছি আগে। হ্যাঁ, তখন জাস্ট আমরা এটা বলি নাই, তখন আমরা ডাইরেক্ট বলছি কি অর্থ প্যারা জায়গাতে বসবে, তখন আমরা ডাইরেক্ট এটা বলছি। কেন বসবে সেটা তো এই যে এখন দেখলাম। আর ফেনলেরটা দেখো, ফেনল হলে কি ওএইচ মূলক থাকবে, ওএইচ মূলক থাকবে। বেঞ্জিন, বেঞ্জিনের মাথায় ওএইচ মূলক থাকবে। এই যে দেখো এটা কি বেঞ্জিন, আর মাথায় কি আছে ওএইচ মূলক। ফেনলেরটা আরো ইজি। ফেনলেরটাতে দেখো অক্সিজেনের মাথায় অনেক ইলেকট্রন দেখো। অক্সিজেনের মাথায় মুক্ত জোড় ইলেকট্রন অনেক। ওই কি ইলেকট্রন গুলা নিচে পাঠায় দিব, বেঞ্জিন চক্রে পাঠায় দিব। ওই এই যে ওই ইলেকট্রন গুলা নিচে পাঠায় দিব বেঞ্জিন চক্রে। বেঞ্জিন চক্রে যখন ওই পাঠাইব তখন কি ওই যে রেজোনেন্স শুরু হইব। এই যে রেজোনেন্স শুরু হইছে, দেখছো? এখন তুমি, এখন তুমি কইতাছো যে ট্রিপল বন্ড পসিবল কিনা। এই যে এটা, এটা এগুলা তো তোমার স্টেবল স্টেট না, বুঝছো কথা? এটি হলো কি আনস্টেবল স্টেট। এটি মুহূর্তের ভিত্তিতেই চেঞ্জ হয়ে যায়, মুহূর্তের ভিত্তিতে এগুলা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এই কারণেই তো আমরা গোল্লা দেই, মানে কি ইলেকট্রন মেঘ ঘুরতাছে, বেঞ্জিন বলয় ইলেকট্রন মেঘ ঘুরতাছে। ঘুরা মানে কি এই স্টেট গুলা কি বারে বারে হচ্ছে, এই স্টেট গুলা কি এখান থেকে গিয়ে এখানে আবার উল্টা। দেখ, এটা মুহূর্তের ভিতরেই হচ্ছে। এই কারণেই তো আমরা বলি ঘূর্ণায়মান ইলেকট্রন মেঘ। এটার কারণই তো এটা, ঘুরতাছে ইলেকট্রন মেঘ ঘুরতাছে বেঞ্জিন বলয়। তো দেখো এরপরের গুলাও ওই যে অর্থ জায়গাত ইলেকট্রন, প্যারা জায়গাত ইলেকট্রন, আবার অর্থ জায়গাত ইলেকট্রন, পরে ফেরত গিয়ে আবার যেই মুক্ত জোড় ইলেকট্রন অক্সিজেন থেকে আসছিল ওই ফেরত গিয়ে আবার অক্সিজেনের কাছেই চলে গেছে। মাছ দিয়া হইছে কি, মাঝখান দিয়া দেখো বন্ড গুলা জায়গা চেঞ্জ করছে, বন্ড গুলা জায়গা চেঞ্জ করছে, শিফট শিফট করছে, এক ঘর আগে শিফট করছে, তিনটা বন্ডই এক ঘর আগে শিফট করছে, টলোইনের মতোই। এটি এখন পড়তে থাকলেই মজা লাগবে, এগুলা মজাদার টপিক। এটি বোর্ডেও আসে, সব জায়গাতেই আসে। তুমি এটা মার্ক করে রাখো, পিক্রিক অ্যাসিড এর সংকেত। পিক্রিক অ্যাসিড কি নাইট্রোমূলক, তো আমরা দেখাইলাম কি আগে দেখাইলাম অর্থ এখানে দিছে আর এখানে দিছে, এখন এখানেও তো অর্থ, এই অর্থতেও তো আইতেই পারে নাইট্রো, তাই না? এখানে আসছে, আর আসলে ওইটার নাম কি পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড মানে অর্থ প্যারা তিন জায়গাতেই নাইট্রোমূলক বসলে পিক্রিক অ্যাসিড। এটা এটা মার্ক করে রাখো, এই বিক্রিয়াটাও লাগবো এবং পিক্রিক অ্যাসিডের সংকেতও লাগবো, দুইটাই লাগবো। তো এই বিক্রিয়া কেমনে হইছে এটি তো আর এখন বোঝানোর নাই, এখন আর এটি বোঝানোর কিছু নাই, এটিও বুঝবা। এই যে হ্যালো ব্রোমিন অ্যাড হইলো, এটিও বুঝবা। ওই তিন জায়গাতেই বসছে অর্থ অর্থ প্যারা। হ্যাঁ, এই যে অ্যানিলিন, অ্যানিলিনেও সেম। আমরা চলে যাই তাহলে মেটাতে। মেটা, মেটা হইলো এটা, এটা মেটা, দেখা তো যায় না। এটা হলো কি মেটা।
এটা করলেই, এটা একটু চেঞ্জ, খুব চেঞ্জ না, এটা একটু চেঞ্জ। এখন আসছে আমাদের মেটা। আগেরটা আসলে কি আঙ্গ অর্থোপ্যারা, টলোইনেরটা আসলে কি আঙ্গ অর্থোপ্যারা, টলোইন ফেনল এগুলা অর্থোপ্যারা। মেটার একটাই উদাহরণ দিছে, একটাই মনে রাখতে হবে। মেটারটা কি? টলোইন ফেনল এগুলা বেশি ইম্পর্টেন্ট, তো এগুলাই দিছে বেশি। মেটা কি? এটা নাইট্রোবেনজিনের বেলা। এটা কার বেলা? নাইট্রোবেনজিনের বেলা। তো নাইট্রোবেনজিন কোনটা? ওই যে তোমার বেনজিন বলয়ের উপরে যদি নাইট্রো মূলক থাকে তাহলে ওইটা কি? নাইট্রোবেনজিন। এই যে বেনজিন বলয়ের উপরে নাইট্রো মূলক NO, NO, এটাই কি নাইট্রো মূলক? নাইট্রো, এটাই কি আঙ্গ নাইট্রো মূলক। আর এটার আগে খারাও আরেকটা জিনিস মার্ক করতে ভুলে গেছি আমরা। নাইট্রোবেনজিনের আগে এই যে দেখো জুইটার আয়ন, কি আয়ন? এই যে, এই যেটা, এটার নাম কি? জুইটার আয়ন। এটা মার্ক করে রাখো, জুইটার আয়ন মার্ক করে রাখো। আর তোমার জাইলিন, জাইলিন কথাটা দেখো কোথায় আছে, এই যে জাইলিন কথাগুলো। হ্যাঁ, এই যে দেখো অর্থোজাইলিন, প্যারাজাইলিন, মানে জাইলিন কথাগুলা মানে কি বিন করে। এটা ওই ইয়ের মতোরই, কি বলে এটা, টলইনি। টলইনের মূলক দুইটা থাকলে জাইলিন, মানে মিথাইল মূলক দুইটা থাকলে কি? জাইলিন। দেখছো মিথাইল মূলক কিন্তু দুইটা। অর্থ জায়গাতে থাকলে অর্থোজাইলিন, প্যারা জায়গাতে থাকলে প্যারাজাইলিন, মেটা জায়গাতে থাকলে মেটাজাইলিন। বুঝছো? হ্যাঁ, দুইটা মূলক থাকার, দুইটা সেম মূলক, মানে দুইটা মিথাইল মূলক থাকার কারণ এই দুইটাই তো মিথাইল মূলক। টলুইনের মূলক দুইটা থাকলেই জাইলিন। এবার আমরা দেখুন কি নাইট্রোটটা, নাইট্রোবেনজিন। তো নাইট্রোটটা তো আমরা, নাইট্রোবেনজিন কি এটা তো দেখলাম, এটা হলো কি নাইট্রোবেনজিন, যেটা আঁকছে চিত্র, এটা হলো নাইট্রোবেনজিন। এখন এই নাইট্রোবেনজিনটা ভালোভাবে দেখো, মুখস্থ করো এটা। এখন আমরা নিচে এটা আঁকি, গাঠনিক সংকেত। এটা বেশি জুম করতে হবে। কারণ খাতাতে আটাইতে হয় তো এটা, ছয়টা ছয়টা চিত্র, ছয়টা না পাঁচটা চিত্র, পাঁচটা চিত্র খাতায় আটাইতে হয় তো। তো নাইট্রোমূলকটা কি আসলো? NO2, NO2, মানে নাইট্রোজেন আর অক্সিজেন দুইটা। তো এবার দেখো ঘটনা, এটার কিন্তু ডাবল বন্ড একবার এখানেও দেয়, আর এখানে একটা সিঙ্গেল বন্ড দেয়। যেখানে সিঙ্গেল বন্ড দিছো ওইখানে অক্সিজেনের মাথায় কি নেগেটিভ চার্জ, কারণ অক্সিজেনের একটা হাত কি খালি আছে, একটা হাত খালি আছে। এভাবেও দেওয়া যায়, অথবা তুমি চাইলে উল্টাও দেওয়া যায়। তখন তুমি এখানে ডাবল বন্ড দিবা, বাম পাশে ডাবল বন্ড দিবা, আর ডান পাশে ঋণাত্মক চার্জ দিবা। তো আমরা
বইটা দিয়ে শুরু করি, বই যেভাবে দিছে। তো এটা দেখো, এটা ইজি জিনিস, আগেরটাতেও ইজি। এটা দেখো, এখানে আছে কি অক্সিজেন, সবুজ কালি দিয়ে মার্ক করলাম। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কি? নাইট্রোজেনের তুলনায় তো বেশি। তাহলে ইলেকট্রন, ডাবল বন্ডের ইলেকট্রন অক্সিজেন টান দিব। অক্সিজেন যদি ডাবল বন্ডের ইলেকট্রন নিজের দিকে টান দেয়, তাহলে ওই হয়ে যাবো কি? তো ওইটা তীর দিয়া আমরা এইভাবে দেই যে ওই টান দিতাছে। অক্সিজেন কি করতেছে? টান দিতাছে। আর তখন আমরা নাইট্রোজেনের উপরে প্লাস চার্জ দিয়া দিই একটা, মানে এটা ডেল্টা প্লাস। আর তখন আমরা মূলত এটি তীর দিয়ে মিন করতেছি কি, যে নেক্সট স্টেপে এমন হবে, নেক্সট স্টেপে এমন হবে। প্রথম স্টেপে তীর দেওয়া মানে কি, এটা দ্বিতীয় স্টেপে গিয়ে হবে। এই যে এই তীরটা, ডাবল বন্ডের ইলেকট্রন যদি অক্সিজেন নিয়ে নেয়, তাহলে তো বন্ড অবভিয়াসলি ভাঙবে। হ্যাঁ, যে ডাবল বন্ডের ইলেকট্রন অক্সিজেন নিয়ে নিতেছে, তাহলে নাইট্রোজেন প্লাস হয়ে যাব আর ডাবল বন্ডটা ভাঙা যাব। আর নাইট্রোজেন যদি প্লাস হয়ে যায়, এই যে দেখো নাইট্রোজেন প্লাস। আর বেনজিনের চক্রে, বেনজিনের চক্রে কিন্তু অনেক ইলেকট্রন ঘুরতেছে, ইলেকট্রন মেঘ আছে। তো নাইট্রোজেন কি করতে চাইবো, বেনজিন থেকে ইলেকট্রন টানতে চাইবো। এই ফ্লোটা বুঝছো? হ্যাঁ, অক্সিজেন একবার ইলেকট্রন টানছে, নাইট্রোজেন ধনাত্মক হয়েছে, এখন নাইট্রোজেন ধনাত্মক দেখা ওই বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিতে চাইবো। তো এটারে আমরা যখন ওই নিতে চাইবো, তখন আমরা তীর দিয়ে দেখাবো এমনি, এখান থেকে বনটা ভাঙ্গা উপরে চলে যাবে। এই যে এখানকার ডাবল বনটা, ডাবল বন মানে কি, অতিরিক্ত ইলেকট্রন। ডাবল বন মানে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাই কি নাইট্রোজেন টাইনা নিতে চাচ্ছে। তো এই ইলেকট্রনটাই দুই সেকেন্ড কেসে টাইনা উপরে নিয়ে ডাবল বন্ড করে লাগবে। মানে মানে সেকেন্ড কেস হইব এমন, ডাবল বন্ড নাইট্রোজেন। বুঝছো? আর অক্সিজেন মাইনাস, এই অক্সিজেনও কি মাইনাস, আর কার্বন ই নাইট্রোজেন প্লাস। দেখো এবার, এই যে এই বন্ডটা, বাম পাশের এই বন্ডটা যেহেতু ভাঙ্গা গেছে গা, ভাঙ্গা কই গেছে, ওই উপরে চলে গেছে। এই যে উপরে চলে গেছে, আর বাকি বন্ডগুলা তো তাদের জায়গাতেই রয়েছে। এটা কিন্তু দ্বিতীয় নাম্বার স্টেপ। তো বাকি বন্ডগুলা তো তাদের জায়গাতেই রয়েছে। এখন এই জায়গাটা, এই জায়গা কিন্তু তোমার কার্বন যে আসছিল, ওর কিন্তু হাতে চারটা জিনিস ওই দুইটা রাখছিল আগে, মানে ওর চার হাতি ফিল আপ ছিল। কিন্তু এখন যেহেতু ডাবল বন্ড ভেঙে গেছে, এখন যেহেতু ডাবল বন্ড ভেঙে গেছে, তার মানে এই যে এই নীল কালি দিয়ে যে জায়গাটা মার্ক করলাম, এই জায়গার কার্বনের একটা হাত ফাঁকা হয়েছে। আর এখান থেকে ইলেকট্রন নিয়ে নিছে নাইট্রোজেন, নাইট্রোজেন নিয়ে নেওয়াতে উই কি হয়ে গেছে, ধনাত্মক চার্জ হয়ে গেছে। উই হয়ে গেছে কি ধনাত্মক চার্জ, কার্বন হয়ে গেছে কি ধনাত্মক, ধনাত্মক চার্জ। তো এটা তাহলে মিশা যাবে এখন, কারণ এটা একবার অলরেডি আমরা তীর দিয়া দিছি। এরপরে নাইট্রোজেনের যোজনী তো পরিবর্তনশীল, দুই মানে 3, 5 এমন হয়। আর এইটা যে স্টেটটা দেখতেছো, এটা তো ওর অস্থায়ী স্টেট, এটা আনস্টেবল একটা স্টেট। এটা তো
পারফেক্ট স্টেট না। তাহলে দেখো এবার কি, এবার কি হবে? এবার দেখো এই যে হলুদ কালি দিয়ে যে বনটা করতেছে, এই বনটা, এই বনটা এখন এখানে শিফট করবে। কারণ কি? কারণ এই যে তোমার নীল কালি দিয়ে যে কার্বনটা আমরা মার্ক করছি, যে এখানে একটা কার্বন, ওই তো পাকা, ওর হাত পাকা, ওই চাইবো কি একটা বন্ড তৈরি করতে, তখন ওই তার ইমিডিয়েট যে আসলো, ইমিডিয়েট তো এই বান্দা, ইমিডিয়েট হলো এই যে হলুদ মার্ক করা যে ডাবল বন্ডটা, এটা ইমিডিয়েট, সেখান থেকে ইলেকট্রন ওই টান দিব, কার্বন যেহেতু ধনাত্মক, ওই সেখান থেকে ইলেকট্রন টান দিলে বন্ডটা শিফট হয়ে যাবে ওইখানে। বুঝছো কাহিনী? তাহলে পরেরটাতে তাহলে ওইটা দিয়া দাও, বন্ড শিফট হয়ে গেলে বন্ড আইসা পড়বো কই, এখানে। বন্ড আইসা পড়বো এখানে, আর বাকি বন্ড তো তার জায়গাতেই। এখন দেখো কাহিনী, এখন কিন্তু তোমার এই কর্নারের কার্বন নের হাত খালি হয়ে গেল। হ্যাঁ, ওই বন্ড যখন পাশের জন্য দেয়া দিল ডাবল বন্ড, তখন এই যে দেখো 3 নাম্বার স্টেপ তো এটা, এটা হলো কি 3 নাম্বার স্টেপ, এটা অন্য কালি দিই, নাইলে কনফিউজ হয়ে যাবে। এটা হলো 3 নাম্বার স্টেপ, এটা বেগুনি কালি দিই। এই যে বেগুনি কালি দিয়া যেটা, যে কার্বনটা মার্ক করতেছি আমরা, এই বেগুনি কালির কার্বন কিন্তু এখন মানে খালি হয়ে গেছে গা, ওর এক হাত খালি হয়ে গেছে গা। ওর এক হাত খালি হয়ে যাওয়া মানে কি, ওই প্লাস চার্জ হয়ে গেছে। ওই পাশের জন্য যখন ডাবল বন্ড দিয়া দিছে, তখন ওই ফ্রি হয়ে গেছে, ওর এক হাত ফ্রি হয়ে গেছে। আর তখন ওই কি ধনাত্মক চার্জ হয়ে গেছে, যেহেতু ইলেকট্রন দিয়া দিছে, তার মানে কি এখন ওই ধনাত্মক চার্জ হয়ে গেছে। মূলত এখানকার যে আমরা ধনাত্মক চার্জ গুলা বলতাছি, এটি হলো তার সাপেক্ষে, পাশের জোন গুলার সাপেক্ষে। পাশের জোন গুলার সাপেক্ষে মানে কি, এই যে এই পাশে ইলেকট্রন ঘনত্ব বেশি, এই পাশে ইলেকট্রন ঘনত্ব বেশি, আর এই যে প্লাস ধনাত্মকের জায়গাতে ইলেকট্রন ঘনত্ব কম, এই কারণে এটার আমরা ধনাত্মক ধরতেছি। বুঝছো? এটা কিন্তু তোমার ওই আয়নিক যৌগের ধনাত্মক না, সোডিয়াম প্লাস ওরকম না। হ্যাঁ, এটা কিন্তু এমন না, এটা মনে রেখো। এটা আমরা সাপেক্ষিক বলতাছি, ইলেকট্রন ঘনত্বের সাপেক্ষে। ইলেকট্রন নাই দেখা, ইলেকট্রন কম আছে দেখা এটা ধনাত্মক ধরতেছে। ইলেকট্রন ঘনত্বের সাপেক্ষে বেঞ্জিন বলয়ের যাই আমরা বলি, সব কিন্তু ইলেকট্রন ঘনত্বের হিসাবে। কারণ জৈব যৌগের ম্যাক্সিমাম জিনিসই সমযোজী বন্ধন রিলেটেড, আয়নিক যৌগ রিলেটেড না। তো ওই বেসিক মাথায় নিয়ে চললে হইব না, আয়নিকের বেসিক দিয়ে সবকিছু চলবো না। বুঝছো কাহিনী? এবার দেখো সেম আবার, এই যে এখানে প্লাস চার্জ আছে, এখানে ডাবল বন্ড আছে, তাহলে কি হইব? এখন এই ডাবল বন্ড এখানে শিফট করব, পরের স্টেপে 4 নাম্বার স্টেপে। তাহলে ওইটা শিফট কইরা দাও, নীল কালি দিয়া বন্ড দিয়া দাও, আর আগেরটা যেখানে আছে ওইখানে। আর তখন কি হয়ে যাব, তখন এখানে প্লাস চার্জ আইসা পড়বে, ধনাত্মক এই জায়গাটাতে আইসা পড়বে, আগের মতনই, আগের মতো। এটা আসলে কি আমার 4 নাম্বার স্টেপ। এরপরে 5 নাম্বার স্টেপ কি, এটা তো আর বুঝান লাগবো না। 4 নাম্বার স্টেপ কি বুঝান লাগবো আর? এবার আমরা 5 নাম্বার স্টেপ দিই।
5 নাম্বার স্টেপে কি হইব এবার দেখো, 4-এর থেকেই তো 5-এ যাইব। এই যে দেখো লাল কালি দিয়া যে প্লাস চিহ্নটা মার্ক করলাম, এখানে যেই কার্বনটা আছে, লাল কালির কার্বনটা, ওর কিন্তু এক হাত খালি, ওর প্লাস চার্জ মানে ওই ইলেকট্রন টানবো, ওই এখন তার পাশের জোন থেকে ইলেকট্রন টানবো। পাশের জোনে ডাবল বন্ড আছে, কিন্তু এই যে একটা ডাবল বন্ড আছে এখানে, এই ডাবল বন্ডটা ওই এখানে নিয়ে আসবো। বুঝছো কাহিনী? তো পরের কেসে এটাই হয়ে যাবে, এখানে ডাবল বন্ড আমরা আমাদের হয়ে যাব। আর যেহেতু ডাবল বন্ড নিচে চলে গেল, তাই এখন আর নাইট্রোজেন ডাবল বন্ডে থাকবো না, নাইট্রোজেন কি সিঙ্গেল বন্ড হয়ে যাবে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে। আর এইখানে এই জায়গাটাতে তোমার এই যে এই পাশের ডান পাশেরটা তো কাহিনী শেষই। এখন বাম পাশের এই যে বেগুনি কালার দিয়ে যে অক্সিজেনটা আর বন্ডটা মার্ক করলাম, বাম পাশেরটা, বাম পাশের এখানে এখন ডাবল বন্ড তৈরি করো। হ্যাঁ, বাম পাশেরটার লগে এবার ডাবল বন্ড তৈরি করো। তো এখন এই যে দেখো ইলেকট্রনটা, অক্সিজেনের ইলেকট্রনটা, অক্সিজেনের বাম পাশেরটা, কিন্তু বাম পাশের ইলেকট্রন, অক্সিজেনের ইলেকট্রনটা নিচে এইখানে শিফট করে ডাবল বন্ড তৈরি করে দিবে, নাইট্রোজেনের কাছে শিফট করে ডাবল বন্ড করে দিবে। বুঝো নাই মনে কথা? মানে এখানে ডাবল বন্ড তৈরি করে দিবে। আর ওই পাশের অক্সিজেন এখন মাইনাস চার্জ হিসাবে থাকে। কেন এটা করলো? কারণ শুরু তো হয়েছিল ডান পাশেরটা দিয়া, ডান পাশেরটা তো বলতাছিল আমি ডাবল বন্ড রাখুন না, ওর কারেন্ট উঠছিল, এই কারণে না ওই এমন করলো। পরে কি আর নাইট্রোজেন ওই জায়গাতে রাখবো? নাইট্রোজেন তো আর পরে রাখবো না। আর আঙ্গো রেজোনেন্সের কাহিনী কি, ডাবল বন্ড শিফট হইতে থাকে, ডাবল বন্ড যেহেতু শিফট হইতে থাকে, ডাবল বন্ড প্রথমে ছিল কই, এখানে ডান পাশে, আর এখন এসে পড়ছে কই, বাম দিকে। মানে ডাবল বন্ড শিফট হইলো। আর বাকিগুলা লেখা দাও আগের জায়গাতে। এবার দেখো 1 নাম্বার স্টেপ, এই যে দেখো 1 নাম্বার আর 5 নাম্বার বেঞ্জিন বলয়ে, 1 নাম্বার, 1 নাম্বার আর 5 নাম্বার। এখানে বেঞ্জিন বলয়ে দেখো ডাবল বন্ড গুলা কিন্তু জায়গা পরিবর্তন করছে, ডাবল বন্ড গুলা কিন্তু জায়গা পরিবর্তন করছে, জায়গা শিফট করছে, এক ঘর কইরা চেঞ্জ হয়ে গেছে সবাই। মানে কেমন হইছে, এক ঘর আগে চলে গেছে সবাই, সবাই এক ঘর আগে চলে গেছে, সবাই এক ঘর, সবাই এক ঘর আগে চলে গেছে। মানে রোটেট হইছে, ডাবল বন্ড গুলা রোটেট হইছে। এই কারণে কি এটা ঘূর্ণায়মান, সঞ্চারণশীল ইলেকট্রন, বেঞ্জিন বলয় সব সঞ্চারণশীল ইলেকট্রন। আর এটা শুধু বেঞ্জিন বলয়ই না, এটা কিন্তু ঘুরতেছে পুরাটা। এবার ভালোভাবে দেখো, হ্যাঁ, নাইট্রোজেন অক্সিজেন সহ পুরা যৌগটাতে কি রেজোনেন্স হইতাছে, দেখছো? পুরা যৌগটাতে রেজোনেন্স হইতাছে, এটাতেও কিন্তু পুরা যৌগটাতেই কিন্তু রেজোনেন্স হইতাছে। বন্ড শুধু বেঞ্জিন বলই চেঞ্জ হইতাছে না, বন্ড নাইট্রোজেন আর অক্সিজেনের ভিতরেও চেঞ্জ হইতাছে। এটাই আঙ্গ অনুরণন বা রেজোনেন্স। বুঝছো কাহিনী? এটাই কিন্তু ইন্টারেস্টিং টপিক ছিল। এবার দেখো এটা মেটা নির্দেশক কেন বলতাছি আমরা, এখানেও কিন্তু অর্থ প্যারা জায়গাতেই বসলো, চার্জগুলা অর্থ প্যারা জায়গাতেই বসলো, দেখো ভালোভাবে দেখো। হ্যাঁ, অর্থ প্যারা জায়গাতেই বসছে চার্জ, কিন্তু এটি কিন্তু ইলেকট্রন বসে নাই। ভালোভাবে দেখো এটা কারা বসছে,
ওরা কিন্তু ধনাত্মক চার্জ বসছে অর্থ প্যারা জায়গাতে। তার হ্যাঁ, মানে তোমার ঘটনা হইলো কি, ঘটনা হইলো এটা যে এই অর্থ জায়গায়, এই যে প্যারা জায়গায়, এই যে অর্থ জায়গায়, এখানে ইলেকট্রন ঘনত্ব এই তিন জায়গাতে, এই যে লাল কালি দিয়া প্লাস মার্ক করলাম, যে এই তিন জায়গাতে ইলেকট্রন ঘনত্ব কম, এই তিন জায়গাতে ইলেকট্রন ঘনত্ব কম। আমি এটা লিখি, অর্থ প্যারা অর্থ, এই তিন জায়গাতে কি ইলেকট্রন ঘনত্ব কম। এই তিন জায়গাতে যদি ইলেকট্রন ঘনত্ব কম হয়, তাহলে তুলনামূলক ইলেকট্রন ঘনত্ব বেশি কোন জায়গাতে? তাহলে তুলনামূলক ইলেকট্রন ঘনত্ব বেশি মেটা জায়গাতে, মেটা স্থান। বুঝছো কাহিনী? অর্থ প্যারা জায়গাতে ইলেকট্রন ঘনত্ব কম, তাহলে মেটা জায়গাগুলাতে, যেমন মেটা জায়গায় এটা হলুদ কালি দিয়ে গোল্লা করলাম, আবার দেখে, আবার দেখে, এই যে এই জায়গাতে, এইখানে মেটা, এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, এবং কি এই পাশের এখানে মেটা, এই দুই জায়গায় কিন্তু মেটা স্থান, এই দুই জায়গায় মেটা স্থান কিন্তু আমরা উপরে লেখা দিই লাগলে, এই পয়েন্ট এখানে আর এখানে, এগুলা কি আঙ্গু মেটা স্থান। তো মেটা স্থানে কিন্তু আঙ্গু তাহলে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি, সাপেক্ষে, এটা আমরা বলতেছি কি সাপেক্ষে। বাকি অর্থ প্যারা জায়গাতে ইলেকট্রন ঘনত্ব কম দেখা মেটা জায়গাতে বেশি মনে হচ্ছে। এমন না যে মেটা জায়গাতে ইলেকট্রন ঘনত্ব বাড়াইছি আমরা, এমন না, আগে যা ছিল তাই আছে, কিন্তু অর্থ অর্থ প্যারা জায়গাতে কমছে দেখা এটা এখন বাইরে গেছে। মূলত ধরো এমন যে সব জায়গাতেই 100ই আছে, সব জায়গাতে 100ই আছে, মেটা অর্থ প্যারা সব জায়গাতে কি, অর্থ প্যারা সব জায়গাতে কি 100ই আছে। এখন তোমার অর্থ প্যারা হয়ে গেল, ধরো অর্থ প্যারা তোমার 50-এ আইসা পড়লো, আর মেটা সেমি রইল, মেটা সেমি রইল, মেটা যদি সেমি থাকে তাহলে মেটা তো 100ই রইল, মেটা তাহলে 100ই রইল। কিন্তু দেখো এই 100 আর 50-এর ভিতরে বড় কে? 100 বড়, 100 বড়, তার মানে কি মেটার ইলেকট্রন ঘনত্ব বেশি। তাহলে এখন যদি ইলেকট্রোফাইল পাঠাও, এখন যদি ইলেকট্রোফাইল পাঠাও, হ্যাঁ, তো এখন ইলেকট্রোফাইল অ্যাটাক করলে মেটাতে যাবে, মেটাতে যাবে। বুঝছো কাহিনী? তাহলে তাহলে ইলেকট্রোফাইল যদি এখন তুমি পাঠাও, ইলেকট্রোফাইল যদি তুমি পাঠাও, হয় এখানে অ্যাটাক করব, বাকি এখানে অ্যাটাক করব, মানে ঘুরা ফিরে এখানে, অথবা কি এখানেই অ্যাটাক করব, যেখানে ধনাত্মক চার্জ নাই ওই জায়গাগুলাতে। ধনাত্মক চার্জের জায়গাতে তো আর ওই অ্যাটাক করবো না, কারণ ইলেকট্রোফাইল নিজেই তো ধনাত্মক। বুঝছো তাহলে? হ্যাঁ, বুঝছো তাহলে? ভালো টপিক ছিল। তাহলে এটা বিক্রিয়াটাও দেখে লাইবা, নিচে ওই বিক্রিয়া আছে, এই যে দেখো, নাইট্রোমূলক দিয়া যদি তুমি, মানে নাইট্রিক অ্যাসিড দিয়া যদি তুমি বিক্রিয়া করাও, তাহলে নাইট্রোমূলক গিয়া বসবো কই? মেটা অবস্থানে। দেখছো? দেখলেই বোঝা যায় বিক্রিয়া, মানে এটি আর, হ্যাঁ, নাইট্রোমূলক ইলেকট্রোফাইল, তো ওই গিয়া বসলো কই? মেটা জায়গাতেই বসলো।
নাইট্রোবেনজিনে মেটা অবস্থানে বসে। হ্যাঁ, কিন্তু টলুইনে কই গিয়া বসছিল দেখো আবার, টলুইনে কিন্তু আবার দেখো অর্থপ্যারা অবস্থানে বসছিল। এই সেম নাইট্রোমূলকই কিন্তু পাঠাইছিলা। এই যে দেখছো সেম জিনিসই, গাঢ় সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তখন বসছে কি অর্থপ্যারা জায়গাতে। তখন বসছে অর্থপ্যারা জায়গাতে টলুইনের বেলা। কিন্তু তোমার যখনই আমরা চেঞ্জ করে দিলাম, নাইট্রোবেনজিন নিলাম টলুইনের জায়গায়, যে যখন নাইট্রোবেনজিন নিলাম তখন কি হয়ে গেল, গেম উল্টায় গেল। তখন দেখো কি হয়েছে, যখন আমরা এই যে নাইট্রোবেনজিন নিলাম, বাকি সব জিনিস সেমই, খালি তাপমাত্রা একটু ভিন্ন, 100 ডিগ্রি করছে। আর তোমার তখন মেটা অবস্থানে নাইট্রোমূলক বসছে, মেটা অবস্থানে নাইট্রোমূলক আইসা বসছে। তো এই কারণে বেনজিনের চেয়ে নাইট্রোবেনজিন কম সক্রিয় বলে। হ্যাঁ, কারণ ওর ইলেকট্রন ম্যাক্সিমাম জায়গাতেই কি ইলেকট্রন ঘনত্ব কমে গেছে। আর এখন তাপমাত্রাও বেশি দেওয়া লাগতেছে, দেখছো? সক্রিয় যদি বেশি থাকতো তাপমাত্রা তো তুমি বেশি দিতা না। তো এমসিকিউ তে ওইটা আসছে আবার, এই যে পাশে এমসিকিউ দিয়া রাখছে, এটা হইব কি, এটা হইব এটা। তারপরে এই যে সমস্যা কিন্তু সমাধান যেটি আছে এটি পড়বা, মূলত সিকিউ এগুলা পড়ে আসছে যে, দেখছো বেঞ্জিন সংশ্লিষ্ট রসায়ন, এটি পড়বা। এখান থেকেও পড়তে পারো বা গাইড থেকেও পড়তে পারো, এখান থেকে পড়লেই ভালো। মেন বই রিডিং পড়তাছো মানে এখানে যা আছে তাই পড়বা। আর গাইডের থেকে এই যশোর 16 বাইক কইরা সেখান থেকেও দেখতে পারো। এই পর্যন্তই গেলে, এই পর্যন্তই পড়বা তাহলে, বেঞ্জিন সংশ্লিষ্ট রসায়ন পর্যন্তই। তাহলে বেঞ্জিনের অঙ্গ মোটামুটি শেষ, এক সেট এখান থেকে পারবা আশা করি।